চলমান কোটা আন্দোলনের ধারাবাহিকতায় অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল বাংলা ব্লকেট নামে একটি কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা। এই মুভমেন্ট নিয়ে আমি কথা বলবো, সেই বিষয়ে আমি পরে আসছি। তার আগে আমি একটু বলে নেই, এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলনকে নিয়ে একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে কোটা বাতিল আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। এই আন্দোলনকে তিনি স্রেফ অযৌক্তিক আন্দোলন হিসেবে ঘোষণা করেছেন। এখন আমরা প্রধানমন্ত্রীকে একটু জানাতে চাই, তার জ্ঞাতার্থেই জানাতে চাই যে 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন এখানে হয়েছিল, সেই কোটা সংস্কার আন্দোলনেও কোটা বাতিল চাওয়া হয়নি। 2024 সালে যে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে, কোটার আন্দোলন হচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে, সেখানেও শিক্ষার্থীরা কোটা বাতিল চাচ্ছে না। এখানে শিক্ষার্থীরা স্পষ্টভাবেই বলেছে যে প্রতিবন্ধী এবং যে যারা এখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য কোটা কিছুটা মাত্রা হলেও এখানে বরাদ্দ থাকতে হবে। আর এছাড়া যে কোটাগুলো রয়েছে সেই কোটাগুলো এখানে বৈষম্যমূলক, এই কোটা পদ্ধতি এখান থেকে বাতিল করতে হবে। কাজেই প্রধানমন্ত্রী 2018 সালে তিনি এই কোটা বাতিল করে যে অযৌক্তিক কাজটি করেছিলেন, আজকে তিনি যখন এই বলছেন যে কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই, কোটা আন্দোলন হচ্ছে একটা অযৌক্তিক আন্দোলন, তাহলে এখানে বলতে হবে যে আন্দোলনটা অযৌক্তিক না, কোটা বাতিল যেটা করা হয়েছিল 2018 সালে সেটাই বরং অযৌক্তিক। এই অযৌক্তিক কাজটা প্রধানমন্ত্রী নিজে করেছেন। কাজেই তার সেই অযৌক্তিক কাজ থেকে এখন সময় এসেছে সরে দাঁড়ানোর। তিনি এটাকে খুব কৌশলে হাইকোর্টের কাছে সঁপেছেন। তিনি এখন এখানে শিক্ষার্থীদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন। আমি একটু রিপোর্টটি পড়ি, তারপর আমি বলছিলাম যে মুভমেন্টটি নিয়ে কথা বলবো, সেই বিষয়ে আমি আসছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটা বাতিল আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। রোববার সকালে গণভবনে যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে যা করা হচ্ছে তার যৌক্তিকতা আছে বলে মনে করি না। তিনি বলেন, কোটা বাতিলের আন্দোলন হচ্ছে, কোটা বন্ধ করা হয়েছিল, কিন্তু হাইকোর্টের রায়ে বহাল হয়েছে। পড়াশোনা বাদ দিয়ে ছেলেমেয়েরা আন্দোলন করছে, এর কোনো যৌক্তিকতা নেই। তো বিষয়টা হচ্ছে যে এখানে পড়াশোনা বাদ দিয়ে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী এই যে বিদ্যমান সরকার, যারা এখানে ক্ষমতায় বসে রয়েছে, তারাই তো। তার কারণ এখানে এই স্বাধীনতার 53 বছর ধরে এই বৈষম্যমূলক অবস্থাটাকে তারা জিয়ে রেখেছে। একটা সময় পর্যন্ত কোটার যৌক্তিকতা ছিল, আমি আগেও বলেছি, সেই সময় অবধি তারা এই কোটাটাকে রাখতে চেয়েছেন বা রেখেছেন, সেটা নিয়ে কেউ কোনো আপত্তি তোলেনি। কিন্তু এই সময় এসে কেন কোটার বিরুদ্ধে কথা বলা হচ্ছে, এই বিষয়টা তো তাদেরও ভেবে দেখা উচিত। সে বিষয়টিতে তারা কোনোভাবেই কর্ণপাত করছেন না, বরং তিনি 2018 সালে কোটাটাকে পুরোপুরি বাতিল করে দিয়ে এই যে হাইকোর্টের কাছে যাতে যেতে পারে সেই সুযোগ তিনি করে দিয়েছেন। এবং হাইকোর্ট এখন সঙ্গত কারণেই এই মুক্তিযোদ্ধা কোটা যেটা আছে সেটাকে সংরক্ষণ করার ব্যবস্থা করছেন আবারও, এই বৈষম্যমূলক ব্যবস্থাটাকে জিয়ে রাখছেন আবারও। কিন্তু এখানে কিছু কথা পরিষ্কারভাবে বলা দরকার। সেটা হচ্ছে, আজকে সমাজের মধ্যে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, শিক্ষার্থীদের জীবনের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এই অবস্থার মধ্যে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে যারা এখানে চাকরি করবেন, শিক্ষিত যুবক যারা রয়েছে, তারা এখানে নানানভাবে এই সরকারি চাকরির যে প্রতিযোগিতা, সেখানে হয়তো তারা অংশগ্রহণ করবেন এবং মেধা যোগ্যতায় যারা সেখানে প্রতিযোগিতা করে টিকতে পারবে তারা সেখানে চাকরিটা পাবেন এবং সেই চাকরি তারা করবেন। কিন্তু যারা আসলে অত শিক্ষিত নয়, যাদের আসলে এই শিক্ষার সুযোগ হয়নি, সেই সকল তরুণদের সংখ্যাও কিন্তু এখানে কম নয়, যারা এখানে শ্রম দেওয়ার জন্য বিদেশে পাড়ি জমায়। শত শত তরুণ শ্রমিকরা তারা এই যে ইউরোপের পথে পাড়ি জমাতে গিয়ে সমুদ্রে তাদের প্রাণ হারান, ডুবে মারা যান তারা। তাহলে আজকে এই যে কর্মসংস্থানের ব্যবস্থা নেই, এর দায় কাদের? এইখানে সরকারি চাকরিতে কোটার যে বৈষম্যমূলক ব্যবস্থা জিয়ে রেখেছে, সেই দায় যেমন তাদের, ঠিক একই রকমভাবে স্বাধীনতার 53 বছরে এসে আওয়ামী লীগ সরকার কেন এখানে তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেনি, সেই প্রশ্নটাও তুলতে হবে।
আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাজেটে বিশাল আকার একটা বাজেট এখানে ঘোষণা করেছে, কিন্তু সেই বাজেটে শিক্ষা এবং গবেষণার যে পরিমাণ, সেই পরিমাণ কিন্তু এখানে খুবই অল্প। এবং পাশাপাশি এই যে কর্মসংস্থান বাড়ানোর যে তাগিদ, যে পরিকল্পনা, যে বাজেট এখানে নেওয়া দরকার, সেই বিষয়ে কিন্তু বাজেটে কোনো কিছুই দেখা যাচ্ছে না। তার মানে এখানে কর্মসংস্থান বৃদ্ধির যে চেষ্টা, সেই চেষ্টা এখানে সরকারের নেই। তাহলে আমাদের তরুণ প্রজন্ম যারা এখানে শিক্ষিত হয়ে বের হচ্ছি, একাডেমিক পড়াশুনো করে যারা বের হচ্ছি, আর যারা একাডেমিক পড়াশুনো করার সুযোগটা সেই মাত্রায় পাচ্ছে না, যারা উচ্চশিক্ষিত হতে পারছে না, সেই সব তরুণরা, তাদের জীবন কিন্তু এখানে হুমকির মুখে। দেশে প্রায় 4 কোটিরও অধিক শিক্ষিত বেকার রয়েছে এখানে। আর শিক্ষিত মানে অল্প শিক্ষিত যে বেকাররা রয়েছে এখানে, তাদের সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। যেটা আমি বলছিলাম যে ইউরোপের পথে তারা পাড়ি জমাচ্ছেন এবং সেখানে তারা ডুবে মরছেন। তো এই হাজার হাজার তরুণদের ভবিষ্যৎ কোথায়? কাজেই আজকে এই প্রশ্নটাও এখানে প্রাসঙ্গিক যে কোটা সংস্কার বা এই কোটা বাতিলের আন্দোলন যারা করছি আমরা, তাদের কিন্তু এই বিষয়টাও মাথায় রাখা উচিত এবং এই দাবিটাও তোলা উচিত, যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকে করতে হবে, রাষ্ট্র থেকে এর উদ্যোগ নিতে হবে। এইভাবে আমাদের তরুণদের জীবন নিয়ে তামাশা চলতে পারে না। এখানে আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের তরুণেরা চাকরি পায় না, কিন্তু ভারত থেকে এখানে মানুষজন এসে চাকরি করছে। কত শতাংশ চাকরি করছে সেটা আমি এই ভিডিওতে বলবো না, সেটা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই কথা বলবো। তবে যারা এখানে চাকরি করছেন সরকারি খাতে কিংবা বেসরকারি খাতে, তাদের সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়। কাজেই বাংলাদেশের তরুণদের শিক্ষা ব্যবস্থা এবং তরুণদের কর্মমুখী করে গড়ে না তোলা, এই দায়, এই ব্যর্থতা এই রাষ্ট্রের, এই সরকারের, এই দায় তারা এড়াতে পারে না। এখানে যখন শিক্ষার্থীরা আজকে কোটা, এই যে বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তার সাথে সাথে এটাও এখানে বুঝতে হবে যে এটা শুধুমাত্রই এই চাকরিতে অংশগ্রহণের প্রতিযোগিতার জন্য নয়। এখানে এটা এই যে শত শত হাজার হাজার কোটি কোটি যুবক বেকার রয়েছে, তাদেরও কিন্তু অংশগ্রহণ এখানে থাকা উচিত, কর্মসংস্থানের ব্যবস্থা যাতে সৃষ্টি হয় সেই দাবি নিয়ে। আপনারা জেনে থাকবেন যে 2-3 দিন আগে এই আন্দোলন নিয়ে প্রধান বিচারপতিও তিনিও কথা বলেছেন। তিনি বলেছেন যে রাজপথে আন্দোলন করে কি সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায়? আমরা জানি যে রাজপথে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা খুব একটা সহজ কাজ নয়, সেটা সম্ভব নয়। কিন্তু আমাদের সামনে যখন সেটা নজির থাকে, তখন তো সেই দাবি আমরা করতেই পারি, সেই আশাও আমরা করতে পারি যে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে সেটাও সম্ভব। কারণ এখানে যখন গণজাগরণ আন্দোলন হয়েছিল, গণজাগরণ মঞ্চের আন্দোলন, রাজাকারদের শাস্তির দাবিতে, সে সময় সেই আন্দোলন কেন হয়েছিল, কিভাবে সেই আন্দোলন উঠেছিল, সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই আন্দোলনে কাদের মোল্লা, যিনি রাজাকার হিসেবে পরিচিত, সেই কাদের মোল্লা আইনের মাধ্যমেই কিন্তু এক প্রকার রেহাই হয়ে যাচ্ছিলেন। তিনি, আপনাদের মনে থাকার কথা, তিনি ভি চিহ্ন দেখিয়েছিলেন এবং তারপরে এখানে তার বিচারের দাবিতে আন্দোলন গড়ে উঠেছিল এবং সেখানে বলেছিল যে কাদের মোল্লার ফাঁসি চাই। সেই আন্দোলন যখন মারাত্মক আকার ধারণ করেছিল, সেই আন্দোলন যখন বিপুল পরিমাণ জনগণের একটা আন্দোলন হয়ে দাঁড়িয়েছিল, তখন কিন্তু হাইকোর্ট নতুন করে আইন তৈরি করেছিল এবং সেই আইনের মধ্য দিয়ে কাদের মোল্লার ফাঁসি হয়েছিল, আপনারা জানেন। তাহলে রাজপথের আন্দোলন দিয়ে কি হাইকোর্টের রায় পরিবর্তন করা সম্ভব নয়? রায় পরিবর্তন করা সম্ভব না গেলেও এখানে কিন্তু নতুন করে আইন তৈরি করা যায় এবং সেই আইনে বিচারও করা যায়। তাহলে এখানে কোটা সংস্কারের যে আন্দোলনের আওয়াজ উঠেছে, কোটা সংস্কার চাই, যৌক্তিক সংস্কার চাই, সেই দাবি যখন উঠছে, তখন হাইকোর্ট কেন সেটা আমলে নিবে না? কেন এই যে প্রধানমন্ত্রী যেটা বাতিল করেছিলেন, সেই পরিপত্রটাকে হাইকোর্ট এখানে বাতিল করে তারা পুনরায় যৌক্তিক সংস্কার করে দিক? সেটা কিন্তু তারা করতে পারে, যার
উদাহরণ আমি দিলাম সেই গণজাগরণ মঞ্চের যে আন্দোলন হয়েছিল 2013 সালের দিকে, সেখান থেকে। তাহলে আজকে এই বিষয়টা পরিষ্কার যে শাসক গোষ্ঠী, সরকার, তারা যদি চায় তারা তাদের মতো করে রায় পরিবর্তন করতে পারে, আইন তৈরি করতে পারে, জনগণকে শাসানোর জন্য আইন তৈরি করতে পারে, জনগণকে ফাঁসানোর জন্য আইন তৈরি করতে পারে। তাহলে জনগণ যখন দাবি তুলছে, কেন হচ্ছে সেটা মানবে না এখন তারা? তাদেরকে এই দাবি মানতে হবে। শুরুতে আমি বলছিলাম যে এই আন্দোলন নিয়ে আমি কথা বলবো, যে বাংলা ব্লকেট কর্মসূচিটি পালন করা হলো সেটা নিয়ে। তো গতকাল সেই কর্মসূচিটি পালন হয়েছে এবং শত শত শিক্ষার্থীরা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে। শাহবাগে, বাংলা মোটরে, ঢাকা কলেজের ওখানে, এরপরে হচ্ছে সায়েন্স ল্যাবের কথা বলছি, এরপরে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অন্যান্য নানা জায়গায় এই আন্দোলন কিন্তু হচ্ছে। তার মানে এটা যে একটি যৌক্তিক আন্দোলন, এই যে শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য হচ্ছে সেটার বিরুদ্ধে আন্দোলন, শিক্ষার্থীদেরকে যে বেকার রাখা হচ্ছে সেটার বিরুদ্ধে ওই আন্দোলন। কাজেই এই আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন, এই আন্দোলন চাকরি প্রত্যাশীদের আন্দোলন। এই আন্দোলন হচ্ছে একটা মানুষ যাতে শিক্ষা শেষে তার কর্মসংস্থান নিশ্চিতভাবে পেতে পারে, সেই জায়গাটা যাতে সে করতে পারে, সেটার জন্য এই আন্দোলন। এই আন্দোলনে সে কারণেই এত এত বিপুল শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এছাড়া এখানে যে বিষয়টা বলাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই আন্দোলনকে ঘিরে নানান ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, নানানভাবে বলার চেষ্টা করা হচ্ছে যে এখানে যারা অন্যান্য ছাত্র সংগঠন রয়েছে তারা হয়তো এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতে পারে, ইত্যাদি নানান রকম কথা। তো সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন। এই আন্দোলন কোনোভাবেই অযৌক্তিক আন্দোলন নয়, বরং অযৌক্তিকভাবে যারা কোটাকে এখানে পুরোপুরি বাতিল করে দিয়েছিল তারা সে সময় একটি অযৌক্তিক কাজ করেছিল। এই অযৌক্তিক কাজের দায়ভার শিক্ষার্থীরা বহন করবে না। এই অযৌক্তিক কাজের দায়ভার এখানে প্রতিবন্ধী সমাজ তারা ভোগ করবে না। এই অযৌক্তিক কাজের ভুক্তভোগী এখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হবে না। কাজে এখানে কোটার যৌক্তিক সংস্কারটা করে দেওয়া হোক, যাতে এখানে শিক্ষার্থীরা তাদের মেধাগত যোগ্যতায় রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীল পদে যেতে পারে এবং তারা যাতে এখানে দেশের হয়ে ভূমিকা রাখতে পারে। এখানে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বিভিন্ন সময় এখানে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এই ফাঁস করা প্রশ্নপত্রে যারা পরীক্ষা দিয়ে পাশ করছে তারা দেশের জন্য হুমকি স্বরূপ, তারা এখানে দেশের মঙ্গল করতে পারে না। কাজেই এখানে মেধাগত জায়গায় যারা সবচেয়ে এগিয়ে তারা এখানে এই দায়িত্বশীল পদগুলো পাক, তারা আসলে আমাদের এই দেশটাকে পরিচালনা করুক। কোনোভাবেই এই বৈষম্যের মধ্য দিয়ে যারা এখানে পদ পদবি দখল করে তাদের দখলে বাংলাদেশটা না থাকুক। এই বৈষম্য বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে যাতে কেউ ব্যবহার করতে না পারে সেই জন্য পুলিশ টুলিশ সবাই একদম যথেষ্ট সতর্ক অবস্থানে আছে। কিন্তু এখানে সেক্ষেত্রে আরেকটি কথা বলা দরকার, সেটা হচ্ছে যে বিগত 15-16 বছর ধরে এই যে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে থাকা কর্তা ব্যক্তিরা তারা যেখানে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, এই লুটপাট এবং দুর্নীতির ব্যবস্থার মধ্যে যদি এখানে শিক্ষার্থীরা আন্দোলন করেন, সেই আন্দোলন যেমন তাদের অধিকারের আন্দোলন, সেরকম তাদের অধিকার এখান থেকে কেড়ে নেওয়ার জন্য এই দুর্নীতিবাজ লুটেরা যে সরকার এখানে রয়েছে তারাও কিন্তু দায়ী। এই দায়ভার তাদেরকে নিতে হবে। ফলে রাজনৈতিকভাবে ক্ষমতায় থেকে যদি তারা জনগণের এই অধিকারকে ক্ষুণ্ণ করতে পারে, তারা যদি জনগণের জীবনকে বিপন্ন করতে পারে, তাহলে জনগণেরই দায়িত্ব হচ্ছে যে সেই সরকারের, সেই রাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা করা, রাজনৈতিকভাবে তাদের অধিকারগুলো নিয়ে সোচ্চার হওয়া। সেটা কোনোভাবেই এখানে অপরাধ হতে পারে না। যদি কোনো সরকার দেশের জনগণের, দেশের শিক্ষার্থীদের, ছাত্র সমাজের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, সেখানে শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে দাঁড়ানোর শতভাগ অধিকার আছে, সাংবিধানিক অধিকার। এই অধিকার চাইলেই এখান থেকে সরকার কেড়ে নিতে পারে না এবং এই রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ব্যবহার করে সেই আন্দোলনকে নস্যাৎ করতে পারে না। সেটা যদি করতে চায় তাহলে সেখানে ছাত্র সমাজ আরও ঐক্যবদ্ধ হবে এবং এই আন্দোলনকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করার চেষ্টা করবে। আজকে শিক্ষার্থীদের এই ব্যাপারটা যথেষ্ট সচেতনভাবেই মনে রাখা দরকার।
আপনি শোষণ, জুলুম, অন্যায়, অত্যাচার, নিপীড়নের বিরোধিতা না করে আপনার অধিকারকে কোনোভাবেই আদায় করতে পারবেন না। কোটার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হতে পারে, সরকারের বিরুদ্ধে আন্দোলন হতে পারে, এই আশঙ্কা যারা করছেন, এই রিপোর্ট যারা উচ্চ মহলে পাঠাচ্ছেন বা সতর্ক করছেন উচ্চ মহলকে, তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই যে শিক্ষার্থীরা যখন তাদের অধিকার নিয়ে রাজপথে নেমেছে, সেটা কিন্তু কোনো অরাজনৈতিক দাবিতে নামেনি, সেটাও রাজনৈতিক দাবি। কারণ শিক্ষার্থী হোক আর জনগণ, সকলের জীবনই রাজনীতি দ্বারাই নিয়ন্ত্রণ করা হয়। কাজেই শিক্ষার্থীরা যখন তাদের যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছেন, সেই দাবি যদি রাজনৈতিক হয় তাহলে সেটাকে কোনোভাবেই অপরাধ হিসেবে গণ্য করার এখতিয়ার কোনো রাষ্ট্রীয় বাহিনীর থাকতে পারে না, এমনকি সরকারেরও নেই। আপনাদের অসংখ্য ধন্যবাদ।